গোটা পশ্চিমবাংলাটাই 15 বছর তৃণমূলের দখলে ছিল, পার্টি অফিসগুলোকেও দখল করেছিল। তখন এই হারোয়া, মিনাখা থেকে শুরু করে সন্দেশখালী থেকে শুরু করে এই বিস্তীর্ণ এলাকায় এই অফিসগুলোকে দখল করার সময় ওরা বলতো যে বিজেপিকে আটকাতে গেলে এখন সব তৃণমূল হয়ে যেতে হবে, সিপিএম এর পতাকা বাঁধা যাবে না, সিপিএম এর পার্টি অফিস দেখা যাবে না, সব তৃণমূলের হাতে তুলে দিতে হবে, নাহলে বিজেপিকে আটকানো যাবে না, এই বলে গায়ের জোরে সব দখল করেছিল। আর যখন ভোটটা হয়ে গেল আপনারা দেখতে পেলেন যার নেতৃত্বে এইসব হয়েছিল সেই বালু মল্লিক, ও এখন তৃণমূলের পতাকা নিয়ে বিজেপির জুতো বালিশ করছে। আর সিপিআইএম এর জায়গায় লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। আর বিধানসভার ভেতর আমাদের একজন লড়ছে, বিধানসভার বাইরে আমাদের লাখ লাখ কর্মী লড়ছে বিজেপির বিরুদ্ধে। সুতরাং এটাই পশ্চিমবাংলার আগামী দিনের রাজনীতির যাকে বলে একদম ব্যাটল লাইন। একদিকে বিজেপি, একদিকে বামপন্থীরা, এবার বাকিরা ঠিক করবেন কে কোন দিকে আছেন। ভাইপোকে ভরসা করে না, ভাইপো পিসিকে ভরসা করে না, দেখতে পাচ্ছেন না তৃণমূল কংগ্রেসের একটা লোককে মমতা বন্দ্যোপাধ্যায় দলের দায়িত্ব দিচ্ছে সায়নী ঘোষ, পরের দিন সায়নী ঘোষ কেটে পড়ছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিককে, জ্যোতিপ্রিয় মল্লিক পদত্যাগ করে কেটে পড়ছে। মমতা ব্যানার্জি দায়িত্ব দিচ্ছেন নরেন চক্রবর্তীকে, নরেন চক্রবর্তী না নরেন চ্যাটার্জি কি নাম ওই আসানসোল দুর্গাপুরের, সে হচ্ছে কেটে পড়ছে। সুতরাং যে জাহাজ ডুবছে সেই জাহাজে কে সবার হতে চায়? তৃণমূল এবং কে কাকে ভরসা করে? তৃণমূল আইডিতে গিয়ে অভিষেক ব্যানার্জির নামে বলে আসছে, অভিষেক ব্যানার্জি সিআইডিতে গিয়ে কুণাল ঘোষের নামে বলে আসছে ওদের এই জালসই কেলেঙ্কারিতে। এ ভাবছে যদি অভিষেক ভাবছে কুণালকে ফাঁসি যদি আমি বেঁচে যাই, কুণাল ভাবছে যদি অভিষেককে ফাঁসি আমি বেঁচে যাই। একটা শের আছে শুনেছেন তো, যে तुमसे पहले जो एक शख्स यहाँ तख्ते नशी था उसको भी अपने खुदा होने पे इतना ही यकीन था। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে আমি যেটা চাইবো সেটাই হবে। বরাবর করে বলে আসছি যে দলটা তৈরি হয়েছিল বিজেপির টাকায়, আরএসএস এর টাকায়, এই 10 জনের মধ্যে 9 জন তৃণমূল নেতা কখনো না কখনো বিজেপির সমর্থনে ভোটে দাঁড়িয়েছিল। এই বালু মল্লিক বিজেপির সমর্থনে 2006 ভোটে দাঁড়ায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সমর্থনে ভোটে দাঁড়িয়ে এমপি হননি, বিজেপি সরকারের মন্ত্রী হননি। তৃণমূলের মধ্যে আবার কি বিজেপি কি কংগ্রেসপন্থী? তৃণমূলের মধ্যে যেখানে পয়সা আছে ওরা সেই পন্থী। 15 বছর ধরে চুরি করেছে, এখন জেলে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য এখন যেন তেন প্রকারে যে ক্ষমতায় থাকবে তাকে তেল দিতে হবে, তারা সে কাজটা করছে। বরাবর বলতো যে পশ্চিমবাংলা নাকি ভারত থেকে আলাদা হয়ে যাবে, এখন দেখা গেল পশ্চিমবাংলাকে বিজেপি ভারত থেকে আলাদা করতে চাইছে। গোটা ভারতের মতো পশ্চিমবাংলারও স্বাধীনতা দিবস ছিল 15ই আগস্ট, এখন বিজেপি মনে করছে যে পশ্চিমবাংলা আলাদা কোনো স্বাধীনতা দিবস আছে, যে বিজেপি পশ্চিমবাংলাকে আর ভারতে রাখবে না ঠিক করেছে এদের কাজকর্ম থেকে মনে হচ্ছে। এবং এটা দেখুন, ফজলুল হকের মন্ত্রিসভায় মুসলিম লীগের মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ, যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাথায় ছিলেন, ব্রিটিশের পতাকাকে স্যালুট করেনি বলে 2 জন বিপ্লবী ছাত্রকে, স্বদেশী ছাত্রকে বেত মেরেছিলেন শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদ মুখার্জি নিচে ডায়েরিতে লিখে গেছে যে ওর ছেলেদেরকে দেখলে নেতাজি সুভাষচন্দ্র বোসের লোকেরা ইটপাটকেল ছুটতো, ডিম ছুটতো। এখন যেরকম তৃণমূলের নেতারা ডিম খাচ্ছে, সেরকম শ্যামাপ্রসাদের লোকেরা সুভাষচন্দ্র বোসের কাছে ডিম খেত, ইটপাটকেল খেত, গালাগাল খেত। কেননা ও ব্রিটিশের লোক ছিল। সূর্য সেনের মাথার দাম যখন কয়েক হাজার টাকা ঘোষণা করেছিল, মাস্টারদা সূর্য সেনের মাথার দাম যখন কয়েক হাজার টাকা ঘোষণা করেছিল, শ্যামাপ্রসাদ তখন ব্রিটিশের কাছ থেকে 60 টাকা মাস মাইনে নিয়ে ব্রিটিশের চাকরি করত। ব্রিটিশ রাজের চাকরের নামে যদি এখন পশ্চিমবাংলাকে তুলে দিতে চায় বিজেপি করতে পারে। ওরা রানী এলিজাবেথের জুতো মাথায় নিয়ে রাজনীতি করা আরএসএস এর ওরা শাখা সংগঠন, বিজেপি সেই কাজ করতে পারে। কিন্তু পশ্চিমবাংলায় স্বাধীনতা আন্দোলনের অনেক ইতিহাস আছে। পশ্চিমবাংলা মানে প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা। পশ্চিমবাংলার মানুষ 15ই আগস্টকে নিজের স্বাধীনতা দিবস মনে করে। অন্য কোনো দিন ঘরের উপর চাপিয়ে দিলে ইতিহাস পাল্টে যাবে না। দেখুন, তৃণমূল উঠে গেছে, বিজেপির বিরুদ্ধে আমরা সবাইকে সঙ্গে নিয়ে লড়তে চাই। আমাদের দিক থেকে এই নিয়ে কোনো দ্বিমত নেই। আমাদের এটা বিধানসভা ভোটের আগেও আমাদের যে অবস্থান ছিল, বিধানসভা ভোটের পরেও তাই অবস্থান। বিভিন্ন সময় আমরা বরাবরই তাই চেয়েছি। 2016 পর থেকে আমরা চেয়েছি পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূল ছাড়া বাকি সমস্ত দলকে একসঙ্গে নিয়ে চলতে, এটাই আমাদের ঘোষিত অবস্থান। এবার বাকি সমস্ত দল তার ঠিক করবে। তবে আইএসএফ এর সাথে তো আমরা বিধানসভাতেও একসঙ্গে লড়েছি, নওশাদ জিতেছে, আমাদের মুস্তাফিজুর রহমান জিতেছে। সুতরাং আইএসএফ এর সাথে আমাদের তো জোট বলুন, বোঝাপড়া বলুন, বন্ধুত্ব বলুন, তা তো আছেই। হারোয়াতেও যখন বাই ইলেকশন হয়েছে আমরা যখন আমরা সমর্থন করেছি, সুতরাং এটা আমাদের তো রয়েছে আইএসএফ এর সাথে সেই সম্পর্ক। পিসি ভাইপো ছাড়া আর কোন এমএলএ আর কোন এমপি আছে কিনা ভালো করে যাচাই করে দেখতে হবে। দ্বিতীয় অদ্ভুত ঘটনা, যে দলটা সরকারে এলো সে দলটা পশ্চিমবাংলার গ্রামে শহরে পাড়াতে কোনো তার অস্তিত্ব ছিল না, আজকেও তেমন নেই। তৃতীয় বিষয়, এত বিপুল জনাদেশ নিয়ে আসা কোন সরকার 1 মাস সময়ের মধ্যে এত বিরাট অংশের মানুষকে তার বিরুদ্ধে নিয়ে যাওয়ার কৃতিত্ব বিজেপি যা দেখিয়েছে, এত কম সময়ের মধ্যে কারো ক্ষেত্রে তা ঘটেনি। তাহলে তিনটে বড় ঘটনা এবং অদ্ভুত ঘটনা, বিরল ঘটনা, সেই ঘটনাগুলো দেখা গেল।
নরেন্দ্র মোদী বলছেন বাম, মানে ধারণার পরিবর্তন ঘটে গেছে এই নির্বাচনে। আমরা কুঁজোরও চিত হয়ে শুয়ে আকাশ, সূর্য, চন্দ্র, তারা, গ্রহ, নক্ষত্র দেখবার ইচ্ছে হয়। তো নরেন্দ্র মোদীর ইচ্ছে হয়েছে। বিজেপি, আরএসএস ও দুই সরকার ডাবল ইঞ্জিন, তারা সকলে মিলে চেষ্টা করলো কখনো কমিউনিস্ট পার্টিকে মুছে দিতে পারবে না, লাল ঝান্ডাকে নামিয়ে দিতে পারবে না, বামপন্থার ধারণাকে খতম করে দিতে পারবে না। গোটা পৃথিবীর ইতিহাস দেখলে তাই বুঝবে, আমাদের দেশের, আমাদের রাজ্যের ইতিহাস দেখলে তাই বুঝবে। কিন্তু 15 বছর আমাদের উপর অত্যাচার হলো, আমাদের পার্টি অফিসগুলোকে কেড়ে নিয়ে মদের আসর বসানো হলো, আর সেই মদের আসরের প্রোটেকশন দিতে থাকলো পুলিশ। পঞ্চায়েতকে লুট করতে হবে বলে যে ভোট করিয়েছিল, পুলিশের পাহারাতে ভোট লুট করা হয়েছিল। আমাদের নির্বাচিত পঞ্চায়েতগুলোকে জোর করে দখল করে নেওয়া হয়েছিল। এগুলো সব মানুষ জানেন। কিন্তু তারপরে কি কমিউনিস্ট পার্টিকে মুছে দেওয়া গেল? 15 বছর বাদে দেখা গেল যে পার্টিটা এই কাজ করলো তারা নেই, কমিউনিস্ট পার্টি বিরাট বিরাট মিটিং করছে। তাহলে আরো কিছুদিন বিজেপি চেষ্টা করতে পারে, ডাবল ইঞ্জিন চেষ্টা করতে পারে, কিন্তু চেষ্টা করবার পরে দেখা যেতে পারে একদিন তৃণমূলের মতো বিলীন হয়ে গেল, কমিউনিস্ট পার্টির ঝান্ডা কিন্তু মাথার উপরে থাকবেই, এ কেউ হাঁটাতে পারবে না। এখন এই 1 মাস 1.5 মাস সময়ের মধ্যে, 1 মাস কিছুদিন কি দেখা গেল? সরকার এখন ব্যস্ত হচ্ছে পশ্চিমবঙ্গের জন্মদিন পালন। 47 সালে দেশ স্বাধীন হয়েছে। 15ই আগস্ট প্রত্যেক বছর আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি। এই ভারতের একটি অঙ্গরাজ্যের নাম পশ্চিমবঙ্গ, একটি রাজ্যের নাম পাঞ্জাব। এই রাজ্যগুলোর আবার জন্মদিন, আবার জন্মদাতা এবং তার উদযাপনের জন্য ফতোয়া জারি করা, সবাইকে তা করতে হবে, তাতে মেতেছে। আরে তুমি নতুন সরকারে এলে, তোমার পূর্বসূরীরা কেউ কখনো ভাবতেই পারেনি যে বাংলায় ক্ষমতায় আসা যায়। মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, জীবন জীবিকা, রুটি রুজি, কত কিছু করার কথা। বিরাট কর্মযজ্ঞের মধ্যে তুমি নেমে যাবে, এটা তো মানুষ দেখতে চেয়েছিল। বা যে কোনো এ ধরনের হঠাৎ একটা সরকার যদি আসে, তাহলে তাদের মধ্যে তো সেই বোধ তৈরি হবে, আমি কিছু করে দেখাই। কিন্তু কি করে দেখালেন? প্রথমেই চলে গেলেন নিউ মার্কেটে হকার উচ্ছেদ করতে, তারপর চলে গেলেন তপসিয়াতে বেআইনি নির্মাণ ভাঙতে। শতরূপ আছে, আপনারাও ভিডিওতে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। কি হয়েছিল? প্রথম দুটো বাঁচলো কেন? প্রথম দুটো বাঁচলো হচ্ছে যে এইখানে মাইনরিটি মুসলমান মানুষ বেশি আছে, সেই কারণে দুটো বাঁচলো। কিছু বছর ধরে পশ্চিমবাংলার রাজনীতিতে হিন্দু মুসলমান ভাগ করা হয়েছিল। হিন্দু হলে ভোট দিতে হবে বিজেপিতে, মুসলমান হলে ভোট দিতে হবে তৃণমূলে। এই ধারণার মধ্যে বহু মানুষের মধ্যে এই বিভাজন স্পষ্ট করা হয়েছিল। তাহলে বিজেপি এই দুটো জায়গা বাঁচলো, যাতে পপুলার সাপোর্ট, যে ভোটেও জিতে এই সমর্থনটাও পায়, তার উপরে দাঁড়িয়ে আক্রমণ করা যায়। আর একবার যদি বুলডোজার সমাজে গড়িয়ে দেওয়া যায়, তাহলে তারপরে বুলডোজার চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। 4 তারিখে কাউন্টিং হয়েছে, আর সিপিআইএম ঝান্ডা নিয়ে 8 তারিখে কলকাতা শহরে মিছিল করছে। অনেকে বলছে আর কিছুদিন দেখলে হতো না, সবে সরকার এলো, লেনিনের মূর্তি ভেঙে দিয়েছে, গলাটাকে কেটে মাথাটা নিয়ে ফুটবল খেলছে। লেনিন কি কাটমানি নিতে গিয়েছিল? লেনিন কি পঞ্চায়েত লুট করেছে? 7 মহলা বাড়ি বানিয়েছে? তাহলে এটা হচ্ছে বিজেপি আরএসএস এর বামপন্থা সম্পর্কে ওদের যে ঘৃণা, তার বহিঃপ্রকাশ ঘটেছে, জান্তব উল্লাসের মধ্যে দিয়ে তার প্রকাশ ঘটিয়েছে। আর এখান থেকেই সমাজকে একটা ভয়ে কুঁকড়ে দেওয়ার জন্য বুলডোজার রাজ তৈরি করেছে। কিন্তু এই 2 এর পরে মানুষ কি দেখলেন? শিয়ালদা স্টেশন ফাঁক করে দিল, তারপরে দেখলেন দমদম সব উঠিয়ে দিল, যাদবপুর নির্মম অত্যাচারের সাক্ষী থাকলেন মানুষ। AK-47 AK-56 নিয়ে সেন্ট্রাল ফোর্স হারিয়ে গেল। লড়াই কার সাথে হচ্ছে? এ রাজ্যের, এ দেশের গরিব গুরুব মানুষ যারা রাস্তায় নানান জিনিসপত্র বিক্রি করে,
যাদের পথ হকার বলে, যাদের রেল হকার বলে, তাদের উচ্ছেদ করবার জন্য AK-47, AK-56 টেরোরিস্টদের সাথে লড়াই হচ্ছে। দেশের সীমান্তে বহিঃশত্রুর সঙ্গে লড়াই হচ্ছে। কি কারণের জন্য এটা দেখানো? সমাজকে এটা দেখানোর মধ্যে দিয়ে ওরা যে স্লোগান তুলেছিল যে ভয় আউট, এই ভয় ইন, এই ভয় আউট ভরসা ইন। তাহলে কি দাঁড়ালো? এর মধ্যে দিয়ে আরো ব্যাপক ভয় মানুষের মনের মধ্যে যাতে ঢুকে যায়। এই সরকার আবার এখন আইন তৈরি করবার চেষ্টা করছে, বলছে আইন আনবো। সে আইন এমন হবে যাতে কেউ সরকারের বিরুদ্ধে আর আন্দোলন করতে না পারে। এর মানে নাকি এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করেছিলেন। আমাদের প্রত্যেকের নামে অনেক অনেক মামলা, মিটিং মিছিল করবার জন্য মামলা। আর তৃণমূলের লোকেরা যারা চুরি করেছে, চুরি করেছে, লম্পট হয়েছে, তাদের ক্ষেত্রে এই সমস্ত ব্যাপার না। এখন তারা ভালো তৃণমূল হয়ে গিয়েছে। আমরা মানুষকে বলেছিলাম দেখুন এদের নাটক, লড়াইয়ের নাটক এরা করে, এদের মধ্যে কোনো বিষয় নেই। তা এই কয়েকটা লোক, বাছাই করা কয়েকটা লোকের কোমরে দড়ি বেঁধেছে। বাছাই করা কয়েকটা লোককে 8 বছর আগে কার সাথে গন্ডগোল হয়েছিল, মারামারি হয়েছিল, সেই কেসে তুলে নিয়ে গিয়েছে। কালকে দমদমের এক কাউন্সিলরকে তুলে নিয়ে গিয়েছে। ওর বিরুদ্ধে যা যা অভিযোগ আছে, সেই সমস্ত অভিযোগগুলোকে দূরে সরিয়ে রেখে একটা সাধারণ কিছু বিষয়ে এটাই চারিদিকে চেহারা, কিন্তু টেলিভিশনে ফলাও করে এটা দেখানো হচ্ছে, ডিমের পর ডিম মারছে দেখানো হচ্ছে। কিন্তু যদি সত্যি দুর্নীতির বিরুদ্ধে এই সরকার লড়াই করত, তাহলে প্রত্যেকটা পৌরসভা, প্রত্যেকটা ব্লকে যারা অর্থনৈতিক এই ধরনের বিষয়গুলোর তদন্ত করে, এই ধরনের টিম বসাতো, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, সেই দুর্নীতিগুলোর সন্ধান পাওয়া যেত, যারা করেছে তাদের জেলখানাতে পাঠানো যেত। কিন্তু এখন তারা নিয়ে নিল তাদেরকে NCPI পার্টির মাধ্যমে বিজেপির মধ্যে, আর এখানে যাদেরকে বার করলো তারাও বিজেপির সঙ্গেই থাকলো। গঠনমূলক বিরোধিতা করবার জায়গায় তারা গেল না। তার ফলে হকার উচ্ছেদের সময় যখন যাদবপুরের ছেলেটা বলে, হকার বন্ধু, যে দেখো 17 সাল থেকে আমি বিজেপি করেছি, নিজের পয়সায় বিজেপি করেছি, তাকে নিয়ে এসছি ক্ষমতায়, আর আজকে সেই বিজেপি ক্ষমতায় আসবার পরে আমার পেটে লাথি মেরে দিল। মুহূর্তের মধ্যে দোকানটা ভেঙে গুড়িয়ে দিচ্ছে। সেই সময় দোকানের মালিক 2 হাতে দোকান থেকে যতটুকু জিনিস নিয়ে আসা যায় তার চেষ্টা করলো। কি নিতে পারে? খুব গুরুত্বপূর্ণ বলে মনে করে যা মূল্যবান তার কাছে সেটাই তুলবে 2 হাতে।